আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নিন। আমি আজহারুল ইসলাম রনি, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আইন বিষয়ক আলোচনায়। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জমি কিনতে করণীয় কী। আমরা সাধারণত যখন জমি কিনি তখন অনেকেই ভুল করি। জমি কেনার আগে আমাদের যে সতর্কতা অবলম্বন করা দরকার, যে বিষয়গুলো খোঁজ নেওয়া দরকার, যে বিষয়গুলোর উপরে গুরুত্ব দেওয়া দরকার, আমরা সেটা দিই না। তখন কিন্তু একটা জমি ক্রয় করে আমাদের এই অবহেলার কারণে, অসতর্কতার কারণে জমি ক্রয় করার পরে অনেককে কিন্তু ভুক্তভোগী হতে হয়। তখন দেখা যাচ্ছে যে আপনাকে মামলা মোকদ্দমা করে আপনার সম্পত্তি রক্ষা করার চেষ্টা করতে হচ্ছে। কি দরকার? আপনি যখন জমি কিনবেন একটু সতর্কতা অবলম্বন করে যদি জমি কেনেন, তাহলে কিন্তু আপনি অনেক ঝামেলা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। তো আজকের আলোচনার বিষয় যেটা বলছিলাম, জমি কিনতে করণীয় কী। আপনি একটা জমি কেনার জন্য মন স্থির করেছেন। প্রথমত, আপনি এই জমি কিনতে গেলে এই জমির দাগ, খতিয়ান, সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, তারপরে হাল খতিয়ান, জমির খারিজ, খাজনা, এই সংশ্লিষ্ট কাগজপত্রগুলো আপনি সংগ্রহ করবেন। এটি হচ্ছে আপনার প্রথম কাজ। এরপর একজন লয়ারকে দিয়ে, একজন আইনজীবীকে দিয়ে কাগজগুলো একটু দেখিয়ে নেবেন, যাচাই বাছাই করে নেবেন কাগজগুলোর মধ্যে মিল আছে কিনা, সঠিক আছে কিনা। এটা হচ্ছে প্রাথমিক দায়িত্ব আপনার। এরপরে আপনি যে জমি কিনবেন, প্রথমত আপনি সেই জমিতে আপনি যাবেন, সরাসরি যাবেন, গিয়ে দেখবেন জমির অবস্থান, জমির পজিশন, এটা আপনি দেখবেন। এবং জমির আশেপাশে যারা আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন যে এই জমিটা কে ভোগ দখল করে, কার জমি, এই বিষয়গুলোর একটু প্রাথমিক অনুসন্ধান করলেন। এরপরে আপনি এই যে কাগজপত্র নিলেন, সিএস, এসএ, আরএস বা হাল খতিয়ান, বিএস খতিয়ান বা খারিজ খাজনার কাগজগুলো যিনি জমি বিক্রি করবেন তার কাছ থেকে সংগ্রহ করেছেন, আপনি এই কাগজগুলো নিয়ে আপনি সংশ্লিষ্ট তহসিল অফিসে যাবেন। তহসিল অফিসে গিয়ে সেখানে তহসিলদারের সাহায্য নিয়ে সেখানে থাকা এই জমি সংক্রান্ত যে ভলিউম, সেটা আপনি বের করবেন। বের করে দেখবেন যে যিনি জমি বিক্রি করছেন তার নামে হাল খতিয়ান আছে কিনা, ওই খতিয়ানভুক্ত সম্পত্তির মালিক তিনি কিনা, বা তার যে অংশ সেই অংশটা ঠিক আছে কিনা, কিংবা তার যে অংশ সেই অংশ সে অন্য কারো কাছে বিক্রি করে দিয়েছে কিনা, এটা আপনি তহসিল অফিসে খোঁজ করলে আপনি পাবেন। তাহলে এখানে আপনি খোঁজ করলে একটা নিশ্চিত হলেন যে জমিটা যিনি বিক্রি করছেন তার নামেই এই সম্পত্তিটুকু আছে না নেই, আপনি নিশ্চিত হলেন। আরেকটা বিষয় আপনাকে নিশ্চিত হতে হবে, সেটি হচ্ছে যিনি জমি বিক্রি করছেন আসলেই তার সম্পত্তিটা দখলে আছে কিনা, তার দখলে আছে কিনা, এটা আপনি নিশ্চিত হবেন। এরপর এই সম্পত্তি তিনি কারো কাছে বন্ধক রেখেছেন কিনা, বা কোনো ব্যাংকের কাছে বন্ধক রেখেছেন কিনা, ইজারা দিয়েছেন কিনা, এই বিষয়গুলো আপনাকে একটু যাচাই বাছাই করতে হবে। কারণ কোনো বন্ধকি সম্পত্তি যদি হয়, এটা আপনার না কেনাই ভালো। কারণ দেখা যাচ্ছে যে যে শর্তে তিনি জমিটা বন্ধক দিয়েছেন, বন্ধক থাকা অবস্থায় আপনি সম্পত্তি ক্রয় করলেন, বন্ধক যে গ্রহীতা সে তো সাপোজ ব্যাংকের কাছে এই জমিটা বন্ধক রেখে লোন নিয়েছেন, ঋণ নিয়েছেন, সেই ঋণ না পরিশোধ করা পর্যন্ত তো এই সম্পত্তি নিষ্কণ্টক হচ্ছে না।
কাজে এই সম্পত্তি যদি আপনি ক্রয় করেন, আপনার পরবর্তীতে আইনগত সমস্যার সম্মুখীন হতে পারেন। আরেকটা বিষয় আপনাকে নিশ্চিত হতে হবে, সেটি হচ্ছে এই জমি নিয়ে কোনো মামলা মোকদ্দমা বিদ্যমান আছে কিনা। যদি মামলা মোকদ্দমা বিদ্যমান থাকে তাহলে এই জমি না কেনাই ভালো। কারণ মামলা মোকদ্দমা আমাদের দেশে যে কোড অফ সিভিল প্রসিডিওর, এই যে নিয়ম মেনে আদালতে মামলা মোকদ্দমা চলে, অনেক সময় বিভিন্ন কারণে মামলা মোকদ্দমার দীর্ঘসূত্রিতা তৈরি হয়, এটা অস্বীকার করার উপায় নেই। তো এরকম যদি মামলা মোকদ্দমা থাকে, অযথা কেন আপনি সেই ঝামেলায় যাবেন? আপনি জমি কিনবেন, সেই জমিটা হবে একেবারে নিষ্কণ্টক, ঝামেলামুক্ত এবং একেবারে খাস দখলে রয়েছে দাতার। আপনি এরকম জমি আপনি দেখে শুনে বুঝে আপনি কিনবেন। আপনি আরেকটি বিষয় নিশ্চিত হতে পারেন যে জমিতে, আমি আগেই বলেছি, জমিতে সরাসরি আপনি যাবেন এবং জমিতে যাওয়ার পরে তার আশেপাশে কাদের কাদের জমি আছে আপনি প্রয়োজনে তাদের সঙ্গেও কথা বলবেন। কথা বলে ওই জমিওয়ালাদের সাথে এই যিনি জমিটা বিক্রি করতে চাচ্ছেন, এই সংশ্লিষ্ট জমিওয়ালার কোনো বিরোধ আছে কিনা আপনি তাদের সঙ্গেও একটু কথা বলে নিশ্চিত হবেন। এভাবে জমি কিনতে আপনি যদি সতর্কতা অবলম্বন করেন তাহলে আপনার অনেক রকমের আইনগত যে সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে সেখান থেকে আপনি দূরে থাকলেন। আরেকটা খোঁজ নেওয়া যেতে পারে, রেজিস্ট্রি অফিসে এই সম্পত্তিটার যিনি দাতা বিক্রি করছেন তার নামে যে দলিল, সেই দলিলটা রেজিস্ট্রি অফিসেও আপনি একটু খোঁজ নিতে পারেন। সেখানে গিয়ে সার্চ দিয়ে, সামান্য হয়তো পয়সা খরচ হবে, সার্চ দিয়ে সেই দলিলটা সেখানে তার রেজিস্ট্রি যে হয়েছে তার নামে রেজিস্ট্রি, এই বিষয়টাও একটু খোঁজ নিতে পারেন। আসল কথা, আমাদেরকে এরকম পারিপার্শ্বিক সতর্কতা অবলম্বন করতে হবে একটা জমি ক্রয়ের ক্ষেত্রে। এমনও হয় যে একই জমি একাধিক ব্যক্তির নিকট বিক্রি করে দিচ্ছেন। আপনাকে যে কাগজগুলো দেখাচ্ছে, সেই কাগজগুলো ঠিক আছে দাতার নামেই কাগজ, কিন্তু তিনি একজনের কাছে বিক্রি করে দিলেন, আবার দেখা যাচ্ছে কিছুদিন পরে আরেকজনের কাছে বিক্রি করে দিলেন। ঠিক এইরকম অনেক ভূমিদস্যু আছে যারা কিন্তু এই কাজগুলো করে থাকে। সেই কারণে কিন্তু আপনাদেরকে আমি সতর্কতা অবলম্বন করার জন্য বলেছি যে আপনি সংশ্লিষ্ট তহসিল অফিসে যাবেন। সেখানে গেলে কিন্তু খোঁজ নিলে দেখতে পাবেন যে এই সম্পত্তি উনার নামে আছে না উনি কারো কাছে বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিলে তার অংশ কাটা যাবে। অতএব আমরা অবশ্যই জমি ক্রয়ের ক্ষেত্রে এই ধরনের সতর্কতা অবলম্বন করব, তাহলে অনাকাঙ্ক্ষিত এবং যে বিষয়গুলো থেকে আমাদের আইনগত সমস্যা তৈরি হয়, এই ধরনের অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারব। অবশ্যই নিষ্কণ্টক জমি কিনবেন, অবশ্যই খাস দখলীয় জমি কিনবেন, অবশ্যই যার নামে খারিজ, খাজনা এবং দখল সবই রয়েছে, তার সেটা বুঝে শুনে আপনি তার কাছ থেকে সম্পত্তিটা ক্রয় করবেন। আর আমরা দেখেছি যে সম্পত্তি ক্রয়ের আগে অনেক সময় বায়নানামা চুক্তি করা হয়। বায়নানামা চুক্তি যদি করেন, এখন কিন্তু বায়নানামা চুক্তিটা কিন্তু রেজিস্ট্রি হতে হবে। অনেকে 300 টাকা বা 500 টাকার স্ট্যাম্পে বায়না করে, ওটা রেজিস্ট্রি করে না, এমনি একটা চুক্তিপত্র করে। এটা কিন্তু কোনো কাজে আসবে না, উভয়ের ক্ষেত্রেই এটা কোনো কাজে আসবে না। আপনি যদি বায়নানামা করেন, অবশ্যই বায়নানামা রেজিস্ট্রি করতে হবে। সবচেয়ে ভালো হয় আপনি টাকা জোগাড় করে আপনার হাতে যখন টাকা থাকবে তখন আপনি জমিটা সরাসরি ক্রয় করবেন এবং সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করবেন, সরাসরি রেজিস্ট্রি করবেন। বায়নানামাতে আপনি গেলেনই না। আর যদি জানো তাহলে কিন্তু আপনাকে অবশ্যই, আমি আবারও বলছি, বায়নানামার দলিল রেজিস্ট্রি করতে হবে
এবং খেয়াল রাখবেন বায়নানামায় যে শর্ত, যে সেই উল্লেখিত যে সময়, সেই সময়ের মধ্যে আপনি বাকি টাকা পরিশোধ করে অবশ্যই রেজিস্ট্রি করে নেবেন। তাহলে এটাই আপনার জন্য কল্যাণকর হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আবারও অন্য কোনো দিন অন্য কোনো আইন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সে প্রত্যাশা রইল। আমার এই আলোচনা শুধুমাত্র সবাইকে একটু জানান দেওয়ার জন্যে, সতর্ক করার জন্যে। এই আমার আলোচনা থেকে যদি কারো সামান্যতম যদি উপকার হয়, এটাই আমার বড় পাওয়া। আমি অবশ্যই প্রত্যাশা রইল জনগুরুত্বপূর্ণ যে আইনগুলো, সেই আইনগুলো নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবার জন্য শুভকামনা।